তাহলে দেখো, তাহলে দহন প্রকোষ্ঠে দহন যখন হবে তখন ঘটনাটা কি হবে? ঘটনা হচ্ছে যে রকেটের ওই পিছন দিয়ে তোমার অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। এই যে দহন প্রকোষ্ঠের পিছনে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। যখন উচ্চ চাপে ভিতরে দহন হতে থাকবে তখন ভিতরে তো কি উৎপন্ন হবে? দহন মানে দহন হয়ে ওখানে গ্যাস উৎপন্ন হবে, ধোঁয়া হবে। প্রচন্ড চাপ যেহেতু থাকবে, সে কি করবে তখন? বাড়াইতে যাবে। জায়গা আছে, এই যে ধোঁয়াগুলো, ধোঁয়াটা প্রচন্ড বেগে এখান থেকে নিষ্ক্রান্ত হতে থাকবে। বুঝছো? ধোঁয়া লিখে দিই, মানে আমরা যা বুঝি তাই লিখি, ধোঁয়া প্রচন্ড বেগে বের হতে থাকবে। প্রচন্ড বেগে যখন বের হবে, তাহলে এইখানে তোমাদের একটা কি হবে? প্রচন্ড বেগে যেহেতু নিচের দিকে বের হচ্ছে, তাহলে উপরের দিকে একটা কি করবে? একটা ধাক্কা দিবে। ধাক্কা, ধাক্কা ধাক্কি বলছি না এর আগে, বা সংঘর্ষ, ওই যে ধাক্কার ভরবেগের পরিবর্তন হবে এখানে। তার মানে ক্রিয়া প্রতিক্রিয়াও ওখানে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? তখন সে সামনের দিকে আগাতে থাকবে, সামনের দিকে আগাতে থাকবে। মনে করো ভি বেগের সামনের দিকে আগাতে আসছে। রকেটের পুরা বেগ, সম্পূর্ণ রকেটের ভর হচ্ছে এম, এম ভরের রকেট ভি বেগে আগাতে থাকবে। এবং এখানে ঘটনাটা কি হয় দেখো, যেহেতু বলা হচ্ছে আর একটু বলে নেই। এই যে চেম্বার কিছু দূর পর্যন্ত ওঠার পর, এভাবে যখন কিছু দূর পর্যন্ত সে উঠবে, এই চেম্বারটা জ্বালানি যখন শেষ হয়ে যাবে, সে অটোমেটিক এখান থেকে খুলে পড়ে যাবে। দ্বিতীয় চেম্বার গিয়ে শুরু হবে জ্বালানি। দ্বিতীয়টা কিছু দূর পর্যন্ত উঠে গিয়ে আবার খুলে পড়ে যাবে। থার্ডটা আবার পড়ে যাবে এক সময়। লাস্টে যখন এই কক্ষপথে যাবে, আমি 950 কিলো, সরি, মিটার পর্যন্ত উঠলাম, কিলোমিটার পর্যন্ত উঠলাম, ওই কক্ষপথে বসাতে হবে। তখন ওই কক্ষপথে বেগ দেওয়ার জন্য ওই কক্ষপথের উপর, লাস্টেরটা কক্ষপথের উপর নির্দিষ্ট পরিমাণ বেগ দিয়ে এটাও খুলে যায়। তখন সেই যে কেন্দ্রমুখী বলের প্রভাবে ঘুরতে থাকে অটোমেটিক। বুঝছো? এটা হচ্ছে আমাদের মূলনীতি। তাহলে এখানে দেখো, এগুলো হচ্ছে চেম্বার, জ্বালানির চেম্বার আলাদা আলাদা। হ্যাঁ, উচ্চ চাপে চেম্বারই থাকে। এবং চেম্বারের ভিতরে দহন প্রকোষ্ঠ আছে, প্রকোষ্ঠে ওই উচ্চ চাপে তরল অক্সিজেনটা ভিতরে ঢুকাই দেওয়া যায় বিশেষ প্রক্রিয়ায়। তখন হাইড্রোজেনের সাথে যেই যাবে উচ্চ চাপে, তখন তারা রিয়াকশন করবে, দহন হতে থাকবে, জ্বলবে। বুঝছো? তখন প্রচন্ড ধোঁয়া হবে। ধোঁয়া কোন দিক যাবে? যখন আমরা ওই যে ভাত, ভাত যখন করা হয়, রান্না করা হয়, ধোঁয়া কোন দিক যায়? ঢেকে রাখলেও কি হয়? যে যখন ধোঁয়া ভিতরে প্রেসার বেশি হয়ে যায়, তখন ওই ঢাকনা উপরে তুলে নিয়ে তারপরে ভরায়। তার মানে সে এই যে ছিদ্র দিয়ে বেরোতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের মোট কথা। এখন ধোঁয়াটা যে বেরোচ্ছে, দেখো, তাহলে এটা কিন্তু আমরা দেখছি, ইউটিউবেও আছে, দেখবা। তোমার রকেট যখন তোলে তখন প্রচন্ড পরিমাণে গ্যাস বের হয়, বা অনেক সময় তো উপরেও দেখবা, যদি ভাগ্য ভালো হয়, এভাবে উঠতেছে প্রচন্ড ধোঁয়া আকাশে, ধোঁয়া করে নিচের দিকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এখানে মনে করলাম ডিটি, ডেলটি সময়ে, ডেলটি সময়ে ডিএম পরিমাণ ভর, ধোঁয়ার ভর, ডেলটি সময়ে ডিএম পরিমাণ ধোঁয়া, ধোঁয়া সে ছাড়তেছে, নিষ্ক্রান্ত হচ্ছে। বুঝো নাই? 1 সেকেন্ডে কি পরিমাণে ধোঁয়া? ডিএম পরিমাণ ধোঁয়া। খুব কম সময়ে খুব কম পরিমাণ ধোঁয়া নিষ্ক্রান্ত হচ্ছে। তাহলে এটা হচ্ছে নিষ্ক্রান্ত ধোঁয়ার ভর, নিষ্ক্রান্ত ধোঁয়ার ভর। তাহলে এই ডেলটি সময়ে নিষ্ক্রান্ত ধোঁয়ার, তাহলে এটা কত বেগে বের হচ্ছে? মনে করলাম ভি বেগে বের হচ্ছে ধোঁয়ার বেগ। তাহলে ওই সময়েই ভরবেগের পরিবর্তনটা তো হবে, এমডিভি পরিবর্তন হবে। তাহলে ভরবেগের পরিবর্তন হার ওর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ওই বল, সে ওই ধাক্কাটা, ধাক্কা বলটা সে উপরের দিকে ক্রিয়া করবে, দ্যাট ইজ এফটা উপরের দিকে ক্রিয়া করবে, এফ। এটাই হচ্ছে ঘাত বল। যেহেতু ডেলটি খুব কম সময়, কম সময় কি ভরবেগের পরিবর্তন হলো, তাহলে কি ঘাত বল থাকবে? ঘাত বলটা উপরের দিকে কাজ করবে, ওই বলের প্রভাবে সে উপরের দিকে উঠতে থাকবে। বোঝা গেছে? তাহলে সেক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি ঘাত বল, বলের ঘাত, বলের ঘাত জে ইকুয়াল টু কত? ডেল পি। ডেল পি মানে ভরবেগের পরিবর্তন না, এ মানে কত? এম
VDM ভরবেগের পরিবর্তন VDM বেগ ভি বেগ একই আছে কিন্তু পরিবর্তন হচ্ছে আমার ভরের, এটাই তো ভরবেগের পরিবর্তন। তাহলে এমডিএমডি আর জে মানে কত, এফ কত, ওই যে ডেলটি সময় তো ঘটনা করতেছে, তাহলে এফ ডেলটি মানে কি, আমরা বলের ঘাত মানে জানি বল ইনটু ওই এর গুণফল, তাহলে এখান থেকে কত হবে, এফ ইকুয়াল টু কত হলো, এফ ইকুয়াল টু কত হবে ডিএম বাই, আচ্ছা এখানে ডিটি দাও, দেখতে খারাপ লাগতেছে আর কি, হয় এখানে ডেল দিতে হবে না হয় ডি দিতে হবে, এখানে ডি দাও, ডিটি দেই, হ্যাঁ তাহলে ডিএম বাই ডিটি ইনটু ভি, এটাই হচ্ছে আমাদের রকেটের ধাক্কার রাশিমালা। এই পরিমাণ ধাক্কা সে উপরের দিকে দিচ্ছে, এইটা মানে কি, ডিটি সময়ে এই পরিমাণ জ্বালানি দহন হচ্ছে, তার মানে জ্বালানি দহনের হার, হার মানে তো বোঝো একক সময়ে, একক সময়ে এই পরিমাণ জ্বালানি দহন হচ্ছে, তাহলে এটা পাওয়া গেল। এই বল নিয়েই তো এই ধাক্কা বল, এই ঘাত বলের জন্যই তো সে কি করতেছে, উপরের দিকে করতেছে, যেহেতু বল প্রয়োগ হচ্ছে তাহলে তার ত্বরণ থাকতেছে না, থাকতেছে না, অবশ্যই তার ত্বরণ আছে, সে একটা ত্বরণ নিয়ে উপরে উঠে যাচ্ছে, নিউটনের সেকেন্ড ল এফ ইকুয়াল টু এম এ, বোঝা গেছে। এইবার আমি ধরে নিলাম যে রকেটটা মহাশূন্যে আছে, মানে পৃথিবীর আকর্ষণ সাইডে উপরে চলে গেছে, মহাশূন্যে আছে, যদি মহাশূন্যে থাকে মহাশূন্যে জি এর মান কত, ধরে নিলাম মহাশূন্যে আছে, মহাশূন্যে জি এর মান কত, মহাশূন্য, জিরো জিরো, কিছুই নাই, শূন্য সব, জি এর মান জিরো, সেখানে অনেক উপরে চলে গেছে, সে জি এর মান শূন্য হয়ে গেছে, ধরে নিলাম মহাশূন্য গতিশীল, তাহলে এখানে কিন্তু জি এর প্রভাব নাই, জি এর প্রভাব না ধরেই কিন্তু আমরা কাজটা করতেছি, তাহলে এফ ইকুয়াল টু কত, এম এ ইকুয়াল টু ডিএম ডিটি ইন্টু ভি, তার ত্বরণ কত, কি ত্বরণ উপরে উঠতে থাকবে, 1/m ডিএম ডিটি বি, রকেটের ত্বরণ মহাশূন্যে, এখন সে মহাশূন্যে নাই, মহাশূন্যে তো ধরে কাজ করলাম এই, কিন্তু পৃথিবী থেকে উত্তোলন করলে তো আর জি তো আছেই, তাহলে যখন পৃথিবীর সীমানার মধ্যে, আকর্ষণ সীমানার মধ্যে, তাহলে জি যেখানে আছে, মহাশূন্যে না, জি আছে পৃথিবীর মধ্যে, পৃথিবী থেকে কেবলই উত্তোলন করলাম পৃথিবীতে, পৃথিবীতে জি আছে, তাহলে জি আছে মানে কি, তাহলে এর মান কত হয়ে যাবে, 1/m ডিএম ডিটি ভি মাইনাস জি, জি তো নিচের দিকে, যেহেতু জি তো অলওয়েজ কোন দিকে কাজ করছে, পৃথিবীতে থাকলে নিচের দিকে, আর ত্বরণ আছে আমার কোন দিকে, উপরে, তাহলে ওই জি পরিমাণ তোমাকে মিনিমাম দিতে হবে, না হলে উঠতে পারবে না, অতএব মাইনাস। এটা হচ্ছে আমাদের মহাশূন্যে অভিযানের জন্য আমরা যে রকেট উৎক্ষেপণ করি, সেই রকেটের তোমার ধাক্কার রাশিমালা, এবং সেই রকেট কত ত্বরণ এসে উঠতে থাকবে সেটা আমরা এখান থেকে জানলাম। স্যার মহাশূন্যে কি বললেন? মহাশূন্যে অভিযান, না, মহাশূন্যের জি কি যেন বললেন, আমার ওই সময় শুনতে পাইনি। মহাশূন্যে, মহাশূন্যে জি কত, জি এর মান কত, অভিকর্ষ ত্বরণের মান কত সেটা বলছি, বলো কত। মহাশূন্যে জি নেই। জি কি আছে, না, ওইখানে পৃথিবী আকর্ষণ করে না। হ্যাঁ মহাশূন্যে, মহাশূন্য মানে মহাশূন্য, কোনো রাশি নাই সেখানে, মানে কোনো কিছুই নাই, সব শূন্য, অর্থাৎ মহাশূন্যে জি জিরো। আমাদের যে রকেটটা নিয়ে আমরা আলাপ করতেছি এটা হচ্ছে মহাশূন্যে, ধরে নিচ্ছি যে মহাশূন্যে এই রকেটটা গতিশীল, মানে জি কে অ্যাভয়েড করার জন্য, মহাশূন্যে গতিশীল হওয়ার জন্যই আমাদের এটা পাওয়া গেল। এইবার আমরা পৃথিবীতে আসলাম, পৃথিবী থেকে যখন তুলবো তখন পৃথিবীর জি থাকবে না, তখন জিটা বাদ দিয়ে দিতে হবে এখান থেকে, এই বুঝছো কি এখন। জি স্যার। হুম।
এটা কি তুলছো? বুঝছো তো এটা? স্যার যদি স্যার যদি কোনো মাঝামাঝি সময় ত্বরণ বের করতে বলে? মাঝামাঝি সময় ত্বরণ বের করতে বললে তোমার সেখানে জি এর মান অবশ্যই দেওয়া থাকবে। মাঝামাঝি মানে ওই যে জি আছে, মানে জি মনে করো যেখানে গিয়ে 4.9, বুঝো নাই? তো জি সেখানে স্যার, তোমার বুঝতে জি পারছি। দেওয়া থাকবে, অসুবিধা কি? আচ্ছা, তাহলে এটা তুলছো তো? এটা খুব ইজি ইজি ভাবে করা হয়েছে, দেখবা বইতে কিন্তু অনেক ঝামেলা আছে, বুঝতে অনেক সময় বিরক্তি লেগে যায়। তা আমি খুব ইজি ভাবে করে দিছি। বলের ঘাত থেকে শুরু করবা, খালি ফর্মুলা বসাই যাবা, আর ওখানে বুঝবা যে কি ঘটনাটা চলে আসবে অটোমেটিক। আর একটা রকেট আমরা তুলতে গেছি, প্রথম 2 সেকেন্ডে, রকেট উৎক্ষেপণের প্রথম 2 সেকেন্ডে, প্রথম 2 সেকেন্ড মানে কি, ডেলটি কত? 2 সেকেন্ড পর, উৎক্ষেপণের 2 সেকেন্ড পর, বুঝছো? 2 সেকেন্ড পর যে ধোঁয়া নির্গত হয় সেটা কত নির্গত হয়? সেটা হচ্ছে রকেটের ভরের 1/100 অংশ। বুঝো নাই? 1/100 অংশ ধোঁয়া নির্গত হয়, বা ওজন হারায়, ভর হারায়, একই কথা কিন্তু। ভর হারায় মানে কি, ধোঁয়া বাইরে হয়ে যাচ্ছে, তাহলে রকেটটা ওজন হারাচ্ছে। তারপরে ডিএমটা কত? নিষ্ক্রান্ত গ্যাসের ভর, ভরের 1/100 অংশ। এবং যে বেগে নিষ্ক্রান্ত হইলো ভিটা, সেটা হচ্ছে কত? 3000 মিটার পার সেকেন্ড বেগে ধোঁয়া নিষ্ক্রান্ত হচ্ছে। ধোঁয়ার বেগ অবশ্যই বেশি থাকে, অনেক বেশি থাকে, নিষ্ক্রান্ত হচ্ছে। তাহলে রকেটের ত্বরণ কত হবে? এই রকেটের ত্বরণ এ ইকুয়াল টু হোয়াট? দেখো বোঝো নাকি, সব আছে চিত্র, এখানে আমি ডাটা সেট করছি জাস্ট। আবার বলি একটু, তাহলে কি হলো? পৃথিবী থেকে একটা রকেট উৎক্ষেপণের ঠিক 2 সেকেন্ড পর রকেটের ভরের 1/100 অংশ ধোঁয়া নির্গত হয় 3000 মিটার পার সেকেন্ড বেগে। রকেটের ত্বরণ কত ছিল? তাহলে ত্বরণ কত ছিল বলো? আমরা জানি এ ইকুয়াল টু কত, 1/m dm dt ইন্টু ভি। জি লিখবো না লিখবো না? 2 সেকেন্ড মানে কি, পৃথিবীর মধ্যেই আছে, অতএব জি তোমার লেখা লাগবে, এখানে বলা নাই, তোমার বুঝে না লাগবে যে 2 সেকেন্ড। আমি যদি বললাম পৃথিবী থেকে 2 ঘন্টা পর, তাহলে তোমার ওটা বুঝতে হবে যে আসলে ঘটনাটা কোথায় হচ্ছে। বা আমি কিছুই বললাম না, আমি পৃথিবী থেকে উৎক্ষেপণও বলি নাই, ওই যে রকেট যাচ্ছে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ডে। যাই হোক, সরাসরি বলাও থাকে নাও থাকে, এরকম জাস্ট উৎক্ষেপণের পরে এরকম থাকলে এটা কি হবে, জি পৃথিবীর ভিতরে আছে, তার মানে মাইনাস জি হবে। তার মানে 2 সেকেন্ড পর পৃথিবীতে, পৃথিবীতে এর মান কত? তাহলে ত্বরণ কত হচ্ছে দেখো, 1/m মানে এম থাকলো, ডিএম মানে কত, মানে m/100, m/100 ইন্টু ডিটি মানে কত, 2 সেকেন্ড, ইন্টু ভি মানে কত, 3000, মাইনাস জি মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেটে গেল, কত হলো, 1/200, 1/2, 1/2, 15, 15 বিয়োগ 9.8 মানে কত, 5.2, 5.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের উপরে উঠতে থাকবে। 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে, রকেটের বেগ কত হবে? হবে না এটা। আমি যদি বলি 2 সেকেন্ড পর রকেটের বেগটা কত, কত হবে? ভি ইকুয়াল টু ভি সমান ইউ প্লাস এটি। ঊর্ধ্বমুখী ত্বরণ তোমার জানাই আছে, অসুবিধা নাই, ত্বরণ তোমার বেড়ে গেল। টি মানে 2 সেকেন্ড, বুঝছো? এখান থেকে সবই পাওয়া যাবে। স্যার, হ্যাঁ, যদি ওই সময়ে রকেটটা পৃথিবীর বাইরে চলে যায়?
2 সেকেন্ডে পৃথিবীর বাইরে যায় এরকম রকেট কেউ বানাইছে, কোন বানাতে পারছে না। না এখানে তো 2 সেকেন্ড, ওখানে অন্য সময় দেওয়া থাকবে তো। অন্য সময় দেওয়া থাকবে না, অন্য সময় 2 সেকেন্ড দেওয়া থাকলে বা মানে তোমার অ্যাসাম্পশনটা বুঝতে হবে যে 3000 মিটার পার সেকেন্ড, সেকেন্ডে 3000 মিটার গেছে, 2 সেকেন্ডে সে কত মিটার যাবে? 6000 6000। মিটার। 6000 মিটার কি জি এর ভিতরে থাকবে না, পৃথিবীর ভিতরেই আছে। 2 ঘন্টা যদি বলে কত হবে? 6 লক্ষ। 6 লাখ কিলোমিটার। তখন তুমি বলতে পারবা যে 2 ঘন্টা পর জি এর মান প্রায় শূন্য হবে, বলে দিয়ে জি জিরো ধরে কাজ করবে, অসুবিধা কি? বুঝছো? স্যার ভি এর মান বের করতে বললে ইউ মাইনাস জি মানে এটি দিয়ে কাজ করব। হুম, প্লাস এটি, এ তো উপরের দিকে, এ উপরের দিকে না, তাহলে এ দিয়ে কাজ জি করবা। স্যার। এ এ স্যার এটা তো হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করছে, তাহলে কেন প্লাস ধরবো? আমরা তো এটা, এটা যে উপরের দিকে যাচ্ছে জি কে অতিক্রম করে নিয়েই তো উপরে যাচ্ছে, জি স্যার, বুঝছি। বুঝো নাই? জি জিটা তো স্যার, অতিক্রম বুঝছি। করেই সে উপরে যাচ্ছে। তো আমি এই এখন ধরতে পারি, পজিটিভ ধরতে পারি, সমস্যা নেই। তাহলে এই ধরনের অঙ্কগুলো থাকতে পারে, দেখো এর ভিতরে। এখন যদি ফোর্সের কথা বলে, হ্যাঁ, এর মান 0 2 সেকেন্ডে, মানে কি 0 থেকে তো শুরু করছে, 2 সেকেন্ডে গেছে। রকেটটা কি যেভাবে ও প্রথমে কি আগে সাঁ করে উঠা শুরু হয়ে গেল, তার মানে 0 থেকে স্টার্ট করলো, 2 সেকেন্ড পরে বেগ হয়ে গেল এত। এখানে যদি বলে ফোর্স কত, এটা বের করা যাবে। কত ধাক্কা অনুভব করবে, এফ, এফ মানে কোনটুকু, এটুক, তাই না? ধাক্কার রাশিমালা আমরা করছি, তার সাথে তো পরে আমরা এটা বের করলাম। ধাক্কা রাশিমালা কতটুকু হবে বলো, এফ ধাক্কা রাশিমালা কতটুকু হবে? ধাক্কা এফ, এমটা এই যে এম এটাই তো এফ ছিল, তার মানে এইটুকু হবে ডিএম বাই ডিটি ইন্টু বি, এই যেটা, এই পরিমাণ এত নিউটন ধাক্কা অনুভব করবে সে যদি ধাক্কা চায়। ধাক্কা এফ, ধাক্কাটা কত? ডিএম এই যে, তোমার বের করার দরকার কি, টেকনিক্যালি তো বলে দেওয়া হয়েছে। আর যদি তোমার বলে যে 10,000 কেজি ভরের একটা রকেট থেকে, তখন তুমি 10,000, কারণ এখানে তো এম দরকার নাই, টেকনিক্যালি এমটা কেটে যাচ্ছে, আর তখন কাটবে না যদি বলে দেওয়া হয়। তাহলে এই ধরনের অঙ্ক দেখবা অনেক আছে, অনেক আছে যে ইয়ের ভিতরে আছে, এই সব অঙ্কগুলো করা লাগবে। আমি কিন্তু যে টাইপের তোমার তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা যেটা বলা আছে ভাগ করে, ভরবেগের নিত্যতার সূত্র আছে, তাহলে ভরবেগের নিত্যতার সূত্র তোমার মাথার ভিতরে ঢুকাই ফেলতে হবে কিভাবে। তো এটা আমরা জানলাম, জানার পরে ওই ধরনের অঙ্কগুলো করছি, তাহলে ওই ধরনের অঙ্কগুলো তোমার প্র্যাকটিস করা লাগবে। প্লাস তাহলে তার অ্যাপ্লিকেশন যেগুলো আছে, বন্দুকের গুলি, নৌকা থেকে লাফ দেওয়া, রকেটে অভিযান, এগুলোর উদাহরণ করা হয়েছে না থিওরি সহ, তাহলে মাথার ভিতরে ঢুকছে, বাড়ির যায় প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস না করলে কিন্তু পরে যা ভুলে যাবা। তবে থিওরিটা যদি তোমার মোটামুটি মাথায় ভালোর ভিতরে ভালোভাবে ঢুকে যায়, অঙ্ক কোনো সমস্যা হয় না। ওই জন্য একটু বুঝতে হবে। আর ফিজিক্সের কাজই হচ্ছে বুঝা, ওই জন্য বলে বুঝা, মানে বুঝতে হবে যে কি ঘটনা ঘটতেছে আর কিভাবে কি করা দরকার। তাহলে এখানে দেখো যে ইয়ের তোমার নিউটনের বলবিদ্যার অঙ্কগুলো, হুম, পিছনে কি অঙ্ক নাই? তাহলে ওটা করা হয়নি মনে হয় নাকি। শীটের পিছনের অঙ্ক আবার আরেক গ্যালজাম হয়েছে কি, ওই ছেলেপেলের অঙ্ক করে, ইয়ের বইয়ের অঙ্ক করে না। ওই শীটের অঙ্ক একটা টাইপের করে দিছিলাম, যে এক 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 টাইপের একটা অঙ্ক, ওইটা অঙ্ক করে রেখে দিছে, আর বই করে না। তুমি বইটা করো, বইটার সাথে কিন্তু টাচ থাকা লাগবে তোমার, বইয়ের সাথে টাচ না থাকলে কিন্তু বিপদ হয়ে যাবে পরে গিয়ে।
যে এখানে অঙ্ক টঙ্ক তো অনেক থাকার কথা। এই যে ইয়েতে দেখো, এই যে তোমার এর বই কি, আমির হোসেন, ইসাক স্যারের বই, ইসাক স্যারের বইতে দেখবা যে ভরবেগের নিত্যতা সূত্র অনেক অঙ্ক আছে এখানে দেখো। না একটা আছে, আমি ওই টাইপ দিয়ে দেই, টাইপের অঙ্কগুলো তো প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, না ওইটা ভালো হয়, কিন্তু তুমি বই দেখে কি করবা, ধরো সেলুর বইতে যেটা আছে একই টাইপের অঙ্ক আছে মনে করো 10টা বা 20টা আছে একই টাইপের, তুমি অঙ্ক যখন করবা একই টাইপের অঙ্ক 2 কি 3টা করবা, আর এক্সেপশনাল 2-1টা আছে ওইগুলো করবা। তবে একটা অঙ্ক যদি তুমি করো, একটা অঙ্ক করলে তোমার এমন ভাবে অঙ্কটা করতে হবে যাতে ওই ধরনের অঙ্ক সমস্যা না করে। আর তুমি একটা 10টা অঙ্ক শাঁসা করে খালি ফর্মুলা মুখস্থ মতো করে গেলে 20 মিনিটে শেষ করে দিলে অঙ্ক সব শেষ করছি। আর একজন করলো কি 1-2টা অঙ্ক করলো 20 মিনিটে, কিন্তু খুব বুঝে থিওরি আবার দেখলো, আবার বুঝলো, করলো, তাহলে উপকারটা কার হলো? ওইখানে 2টা অঙ্ক কিন্তু খুব বুঝে খুব ভালোভাবে করতে হবে, বিভিন্ন সাইডে তোমার অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। একটা অঙ্ক আছে যে 2টা বস্তু একদিকে যাচ্ছে, সংঘর্ষ খাইলো, ওই অঙ্ক করলে এখন তোমাকে আবার চিন্তা করা লাগবে এদিকে তাহলে এটা এদিক দিয়ে দেখি কি হয়। তখন চিন্তা করা লাগবে না এখানে তাহলে মাইনাস হইতো, আবার চিন্তা করলে যে 2টা সংঘর্ষ হয়ে একসাথে না, আলাদা হয়ে বের হয়ে গেল, তখন কি হবে? আলাদা হয় না, 2টা একসাথেই যাতায়াত শুরু করলো। তাহলে দেখো একটা অঙ্ক করতে গেলে ওর ভিতর কত ধরনের থিঙ্কিং আছে, এটা যদি তুমি করতে পারো সবচেয়ে বেটার হয়। ওই জন্য তোমার প্র্যাকটিসটা দরকার, যে আমার এই অঙ্কগুলো দেখি হয় নাকি। তাই যে নিউটন বলবিদ্যায় যে আমির স্যারের বইতে অনেক অঙ্ক আছে দেখবা, 258-59, 258-59 অঙ্ক আছে অনেক, ভরবেগের নিত্যতা সূত্র লেখো 258-59। আমি ইসাকের বইতে। তারপরে যে গাণিতিক সমস্যার মধ্যে দেখো অঙ্কগুলো আছে, অনেক অঙ্ক আছে গাণিতিক সমস্যা, ইসাক স্যারের বইতে অঙ্ক আছে। আর সেলুর বইতে এমনি দেওয়া আছে, সেলুর বইতে সরাসরি দেওয়া আছে অঙ্ক, সেলুর বইতে টাইপই আছে। সেলুর বইতে টাইপ 4, 5, 6। সেলু টাইপ অনুশীলনী কিন্তু 4, 5, 6। ভরবেগের সংরক্ষণ সূত্র, রকেটের ধাক্কা ত্বরণ, আর বন্দুকের পশ্চাৎবেগ, এই 3 টাইপের অঙ্ক আছে। যে অঙ্কগুলো একই রকম আছে অঙ্কগুলো তুমি অ্যাভয়েড করে যাইতে পারো, জাস্ট তোমাকে পড়ে দেখতে হবে যে অঙ্কগুলো কেমন, এক্সেপশনাল আছে তুমি করে ফেলো, এই টাইপের অঙ্কগুলো করবা। আর ইসাক স্যারের বই সেটা তো বললাম, ইসাক স্যারের বইতে উদাহরণে কিছু অঙ্ক আছে দেখবা, এক্সাম্পল অনেক অঙ্ক করা আছে, এক্সাম্পল প্লাস অনুশীলনী, অনুশীলনীতে দেখবা 4-5টা অঙ্ক আছে, ওগুলো করবা ইসাক স্যারের বইতে।